আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি চ্যাপ্টার 9 এর ব্যালেন্স অফ অ্যাসিড বেজের অ্যাসিড রেইন টপিকটা। তাহলে চলো অ্যাসিড রেইন টপিকটা থেকে কতটুকু লেখা লাগবে, কি লেখা লাগবে সবকিছু আমরা এই ভিডিওতে জানবো। তাহলে প্রথমত আমরা দেখে নিই হোয়াট ইজ অ্যাসিড রেইন। ঠিক আছে, যদি এরকম আসে হোয়াট ইজ অ্যাসিড রেইন, আচ্ছা তাহলে আমাদের ডেফিনেশনটা কিরকম হবে? Acid rain is rainwater that becomes acidic due to the presence of pollutants like sulfur dioxide. তার লিখে রাখলাম, আমাদের ইম্পর্টেন্ট লাইন হচ্ছে সালফার ডাইঅক্সাইডের সাথে মিক্সড হয়, অ্যান্ড নাইট্রোজেন অক্সাইড, যেটাকে আমি NOx দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, এক্স এর ভ্যালু তোমার 2 হতে পারে, 3 হতে পারে। In the atmosphere, these pollutants react with water vapor to form sulfuric acid and nitric acid. তার মানে এখানে আমাদের কি লিখতে হবে? সালফার ডাইঅক্সাইড যখন আমাদের ওয়াটারের সাথে মিক্সড হয় তখন আমাদের কি তৈরি করে? তখন আমাদের তৈরি করে H2SO4। আবার যখন নাইট্রোজেন অক্সাইড, আমি কিন্তু এখানে বলি নাই নাইট্রোজেন অক্সাইড ডাইঅক্সাইড না ট্রাই অক্সাইড না অন্য কিছু, সেজন্য আমি এখানে NO2 দিতে পারবো না, আমি এখানে NOx দিয়ে দিব। যে ভাই এক্স এর ভ্যালু কত হইতে পারে সেটা আসলে কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এখানে কি হইতে পারে? এখানে হইতে পারে HNO3। নাইট্রোজেন অক্সাইডের সাথে মিলে ওয়াটার তৈরি করবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আর এখানে সালফার ডাইঅক্সাইডের সাথে ওয়াটার মিক্সড আপ হয়ে আমার তৈরি করবে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এই দুটো মিক্সচার ক্রিয়েট করলো। এখন আমরা দেখব যে অ্যাসিড ওয়াটার, ঠিক আছে, অ্যাসিড ওয়াটারটার আমাদের পলিউটেন্টস কোনগুলা। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে আমাদের ইম্পর্টেন্ট লাইন হইতেছে ফ্যাক্টরিজ, ভেহিকলস, এইগুলো থেকে প্রচুর পরিমাণে তোমার সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড হইতেছে এমিট করে। ঠিক আছে, এমিট করার পর আমাদের কি হয়? আমাদের SO2 কিছুক্ষণ আগে যেটা দেখে আসলাম, H2 ওর সাথে রিঅ্যাকশন করে H2SO4 ক্রিয়েট করে, সাথে আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের NOx, নাইট্রোজেন অক্সাইড ওয়াটারের সাথে মিক্সড আপ হয়ে আমাদের HNO3 তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড তোমার ওয়াটারের সাথে মিক্সড আপ হয়েও এখানে কার্বনিক অ্যাসিডও তৈরি করতে পারে। বুঝতে পারছি? এই তিনটা রিঅ্যাকশন অ্যাসিড রেইনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এমিশন কি কি হয়, কোন কোন গ্যাস হয় আর কি তৈরি করে, এক্সাম্পল সহ আমরা রিঅ্যাকশন সহ দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে এফেক্টস অফ অ্যাসিড রেইন। আচ্ছা, অ্যাসিড রেইন হইলে আমাদের কি কি এফেক্টস দেখা দেয়? এক নাম্বার হইতেছে ড্যামেজেস অল প্ল্যান্টস অ্যান্ড সয়েল। আমাদের পিএইচ এর, ফার্টিলিটির জন্য যতটুকু পিএইচ দরকার, অ্যাসিড রেইন হওয়ার পর আমার ওই ফার্টিলিটির পিএইচটা কমায় ফেলায়। যার কারণে আমার যেই প্ল্যান্ট যেই সয়েলে, সব সয়েলে তো সব প্ল্যান্ট হয় না, যেই প্ল্যান্ট যেই সয়েলে ক্রিয়েট মানে হয় সেই প্ল্যান্টটা আমাদের সেই সয়েলে আর হইতে পারে না অ্যাসিড রেইনের কারণে। আবার করোডস বিল্ডিংস এন্ড মনুমেন্টস, নষ্ট করে ফেলে, হার্মস অ্যাকোয়াটিক লাইফ বাই লোয়ারিং পিএইচ অফ ওয়াটার বডিজ। পিএইচ এর ভ্যালু কমায় ফেলায়, আমার অ্যাকোয়াটিক লাইফ আছে সেই অ্যাকোয়াটিক লাইফগুলোরও হার্ম করে। বুঝতে পারছি? তাহলে আমাদের ইম্পর্টেন্ট কোনটা? হোয়াট ইজ অ্যাসিড রেইন, আমাদের রিঅ্যাকশন লেখাটা, আর হচ্ছে আমাদের এফেক্টটা। হোয়াট ইজ অ্যাসিড রেইন তো বললাম, তিনটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? হোয়াট ইজ অ্যাসিড রেইন, আমাদের রিঅ্যাকশন গুলা, আর হচ্ছে এফেক্টসটা। দি অ্যাসিড রেইন বোঝা হয়ে যায়, তারপরে চলো আমরা টাইটেল দেই বড। তাহলে বডের আমরা ডেফিনেশন কি লিখতে পারি? বডের ডেফিনেশন হইতেছে BOD। এর ফুল মিনিংটা জানতে হবে না? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখন ভাই ডেফিনেশনটা কি? চলো আমরা ডেফিনেশন দেখি। BOD measures the amount of oxygen required by microorganisms to decompose organic matter in water। এখন আমি যদি এটাকে একদম জিস্ট বানাইতে চাই, ভাই এত কিছু তো মনে থাকে না ভাই, আমার একটা কাজ করেন, একটু নোট বানাই দেন। তাহলে বড হইতেছে ওয়াটারের মধ্যে যেই অর্গানিক ম্যাটারটা আছে,
অর্গানিক ম্যাটারটাকে আমি এখন ডিকম্পোজ করব, ঠিক আছে? এই ডিকম্পোজ করার জন্য আমার যতটুকু O2 দরকার হয়, অক্সিজেন দরকার হয়, সেই O2টার মেজারমেন্টটাই হইতেছে আমার বড, BOD, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বুঝতে পারছি? তাইলে এখন আমাদের পরের টপিক হইতেছে COD, কড। একই জিনিস, কিন্তু খুবই কাছাকাছি জিনিস। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বুঝতে পারছি? তাহলে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাহলে কি কি লেখা যায়? COD measures the total amount of O2, মানে অক্সিজেন, required to chemically oxidize both organic and inorganic substances in water। তার মানে আরো স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের ওয়াটারের মধ্যে আমি অর্গানিক নিয়েও কাজ করব, আবার ইনঅর্গানিক নিয়েও কাজ করব, দুইটাকেই ডিকম্পোজ করতে আমার অ্যামাউন্ট অফ অক্সিজেন ইজ নিডেড ইজ নোন অ্যাজ COD, কড। বুঝতে পারছি? তাহলে বড আর কডের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, বড আর কডের মধ্যে পার্থক্য হচ্ছে BOD শুধুমাত্র কাজ করে আমাদের অর্গানিক ম্যাটারকে নিয়ে, আর কড কাজ করে হইতেছে আমাদের অর্গানিক আর ইনঅর্গানিক ম্যাটারকে নিয়ে। সোজা কথায় BOD, বড কাজ করবে হচ্ছে তোমাদের অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করতে অ্যামাউন্ট অফ অক্সিজেন ইজ নিডেড, ঠিক আছে? আর অন্যদিকে COD কাজ করবে ভাই এই অর্গানিক আর ইনঅর্গানিক দুইটাকেই আমি ডিকম্পোজ করব, তাহলে আমার যতটুকু অক্সিজেন দরকার হয় সেই অক্সিজেনের মেজারমেন্টটাই হইতেছে আমাদের COD, কড। তার মানে অলওয়েজ কড বডের চেয়ে বড় হবে। কেন বললাম? কেননা ভাই কড কাজই করে হইতেছে আমার অর্গানিক আর ইনঅর্গানিক ম্যাটারকে নিয়ে, আর বড কাজ করে কি আমাদের শুধুমাত্র অর্গানিক ম্যাটারকে নিয়ে। তার মানে আমাদের B নাম্বারে একটা কোশ্চেন আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রাইট ডাউন দ্য ডিফারেন্সেস, রাইট ডাউন the differences of BOD and COD। চলো আমরা ডিফারেন্স শুরু করে দিই। চলো তাহলে আমরা ডিফারেন্সেস দেখে আসি, BOD আর COD। তার মানে আমরা এখানে টপিক লিখবো, ঠিক আছে? টপিকে ফার্স্ট অফ অল ডেফিনিশন লিখবো। ডেফিনিশনটা কি লেখে? অ্যামাউন্ট অফ O2 required to decompose organic matter, এইটুকি আমাদের লেখা এনাফ। হ্যাঁ, অ্যামাউন্ট অফ অক্সিজেন ইজ রিকোয়ার্ড টু ডিকম্পোজ অর্গানিক এন্ড ইনঅর্গানিক ম্যাটার। বুঝতে পারছি? এটা হচ্ছে কডের ডেফিনিশন। এখন আমরা দেখবো হচ্ছে বড আর কডের ফুল অ্যাব্রিভিয়েশন। বড আর কডের ফুল অ্যাব্রিভিয়েশনের মধ্যে আসে আমাদের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা হচ্ছে বডের ফুল অ্যাব্রিভিয়েশন। আর কডের মধ্যে আসে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তারপর আমরা দেখবো হচ্ছে রিলেশন। রিলেশনটার মধ্যে আমরা কি কি জানি? বড এর ভ্যালু বেশি না কড এর ভ্যালু বেশি হবে, কোনটা? দেখেই আসছি ভাই, কড আলোচনা করেই হইতেছে অর্গানিক আর ইনঅর্গানিক ম্যাটারটা ডিকম্পোজ করতে যতটুকু অক্সিজেন দরকার হয় সেটাই হইতেছে কডের ভ্যালু। তাহলে অবশ্যই কড বিগের দেন বড হবে। বুঝতে পারছি? তারপর আমরা যাব হইতেছে আইডিয়াল ভ্যালু। আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে আমাদের বডের ভ্যালু কত লাগে? লেসার ইকুয়াল দেন 2 মিলিগ্রাম পার লিটার। আবার কডের ভ্যালু লাগে হচ্ছে লেসার ইকুয়াল দেন 10 মিলিগ্রাম পার লিটার। মানে আমাদের 10 মিলিগ্রামের উপরে যদি উঠে যায়, 10 মিলিগ্রাম পার লিটারের উপরে যদি উঠে যায়, তাহলে সেটা ড্রিঙ্কিং ওয়াটার মানে খাবার পানির অনুপযোগী হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে B নাম্বারের জন্য এই আমাদের বড কড এর ডিফারেন্সেসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যদি B নাম্বারের কোশ্চেন আসে তাহলে এটা আসতে পারে। আমাদের এখন পর্যন্ত এই ভিডিওতে কমপ্লিটেড টপিক হইতেছে অ্যাসিড রেইন, বড কড, এই তিনটা টপিক। আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা আমাদের আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার। এটা আমাদের আসে কই? এটা আমাদের A নাম্বারের কোশ্চেনে সাধারণত আসে। আচ্ছা, আমি এটা খুব সুন্দর করে নোট আকারে তোমাদের বুঝাই দিব, ঠিক আছে?
আচ্ছা, হার্ডনেস অফ ওয়াটার ডিফাইন করে হইতেছে আমাদের ক্যালসিয়াম 2+, কমা নাহলে ম্যাগনেসিয়াম 2+, এই দুইটা আয়নের সাথে আমাদের কোন ধরনের আয়ন আছে? বাইকার্বনেটস আয়ন নাকি আমাদের হচ্ছে সালফেটস অর ক্লোরাইডস আয়ন? ঠিক আছে, আমাদের কোন ধরনের আয়ন ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের সাথে অ্যাটাচড আছে সেটাই রেফার করে বাইকার্বনেটস, সালফেটস অর ক্লোরাইডস কোনটা মিক্সচার আছে। এই দুইটা হইতেছে আমাদের ক্যাটায়ন আর এই দুইটা হইতেছে আমাদের অ্যানায়ন। এই ক্যাটায়নের সাথে অ্যানায়ন যদি মিক্সড আপ থাকে তাহলে আমরা সেটাকে বলবো হার্ডনেস অফ ওয়াটার। মানে আমাদের ওই হার্ডনেস অফ আমাদের ওয়াটার হার্ডনেস পোর্শনটাও বাড়ায় দেয়। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে ওয়াটারের হার্ডনেস পোর্শনের মধ্যে আমাদের দুইটা ভাগ আছে। একটা হচ্ছে আমাদের পার্মানেন্ট হার্ডনেস আর একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। ঠিক আছে, পার্মানেন্ট হার্ডনেসের মধ্যে আমরা কি কি পাই? আমাদের দুই জায়গায় হইতেছে ক্যালসিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+ থাকতেই হবে। তাই আমি এটা এখানে লিখলাম না, মাঝখানে লিখলাম। বুঝতে পারছি? পার্মানেন্ট হার্ডনেসের মধ্যে আমাদের থাকতে হবে সালফেটস অর ক্লোরাইডস আয়ন, আর টেম্পোরারি হার্ডনেসের মধ্যে আমাদের থাকতে হবে বাইকার্বনেটস আয়ন। তার মানে বাইকার্বনেটসকে লেখা হয় HCO3- দিয়ে। আমাদের তার মানে যদি বলা হয় পার্মানেন্ট হার্ডনেসের ডেফিনিশনটা কি, আমরা কি বলবো? আমরা বলবো হইতেছে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম যে আয়নটা আছে, ইন দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম অর ম্যাগনেসিয়াম আয়ন, ইফ সালফেটস এন্ড ক্লোরাইডস আয়ন ইজ প্রেজেন্ট, দিস ইজ নোন অ্যাজ পার্মানেন্ট হার্ডনেস। আর যদি বাইকার্বনেটস প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। এটা গেল আমাদের কি ডেফিনিশন। বুঝতে পারছি? আচ্ছা, তারপরেরটা আমরা দেখবো হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস থাকলে আর টেম্পোরারি হার্ডনেস থাকলে এই দুইটা যদি আমরা একদম রিমুভ করতে চাই তাহলে আমাদের আলটিমেটলি কোন সলিউশনে যেতে হবে। ঠিক আছে, তাহলে চলো, আমাদের যদি টেম্পোরারি হার্ডনেস থাকে তাহলে সেটাকে আমরা যদি বয়েল করি তাইলেই হইতেছে টেম্পোরারি হার্ডনেস চলে যায়। ঠিক আছে, আর যদি পার্মানেন্ট হার্ডনেস থাকে তাহলে আমাদের সেটাকে কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়। এই কেমিক্যাল ট্রিটমেন্টের একটা নাম আছে, এটা হচ্ছে পারমোটিট প্রসেস। বুঝতে পারছি? তার মানে টু রিমুভ হার্ডনেস। বুঝা গেছে? চলো আমরা তাহলে এটার রিয়াকশনটা দেখি। তাহলে রিয়াকশনটা এখানে কি লিখবো চলো দেখে আসি। আমরা হচ্ছে CaHCO3 এটাকে আমরা হিট দিলাম। ঠিক আছে, হিট দেওয়ার পর আমরা এখানে কি পাবো? ক্যালসিয়াম কার্বনেট প্লাস CO2 প্লাস H2O লিকুইড। ঠিক আছে, এটা গ্যাস, এটা হচ্ছে আমাদের সলিড ফেজ লাইমস্টোন। আর অন্যদিকে পার্মানেন্ট প্রসেসে আমরা কোন রিয়াকশন পাবো? পার্মানেন্ট প্রসেসে আমরা পাবো হচ্ছে CaCl2 প্লাস সোডিয়াম কার্বনেট অ্যাড করতে হবে। যদি সোডিয়াম কার্বনেট অ্যাড করি তাহলে এখানে কি পাবো? ক্যালসিয়াম কার্বনেট পাবো প্লাস 2NaCl পাবো। তাহলে আমাদের যদি আসে রাইট ডাউন দ্য ডিফারেন্সেস অফ পার্মানেন্ট এন্ড টেম্পোরারি হার্ডনেস অর গিভ এক্সপ্লেনেশন অফ হার্ডনেস অফ ওয়াটার, যদি এরকম কোন ধরনের আমাদের বি নাম্বারের কোশ্চেন আসে তাহলে আমাদের এই 3টা পয়েন্ট লিখলেই এনাফ। বুঝতে পারছি? তাহলে এই ভিডিওতে আমরা কি কি কমপ্লিট করলাম? এই ভিডিওতে আমরা এ আর বি রিলেটেড যেগুলো হচ্ছে কোশ্চেন এখান থেকে সবচেয়ে বেশি আসে সেই কোশ্চেনগুলো হচ্ছে ধরা ট্রাই করছি। ঠিক আছে, ফার্স্টে আমরা আলোচনা করছি হচ্ছে অ্যাসিড রেইন, তারপরে হচ্ছে বটকর্ড, আর একদম লাস্টে আমরা হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার। যতটুকু না পড়লেই না, এই যতটুকু আমি পড়াইছি এইটুকু এনাফ, এর বাইরেও সাধারণত আসে না, এর ভিতর থেকে সবকিছু কমন পাবা, হোক সেটা এ হোক সেটা বি এর কোশ্চেন, নলেজের কম্প্রিহেনসিভ বেস্ট কোশ্চেন এখান থেকে কমন পাবা, সাথে এমসিকিউ কমন পাবা। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো ভাইয়ারা, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।